বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আর সেই প্রত্যাশা রাখি এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা খুবই সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে ও প্রয়োজনে ঘর থেকে বের হবে না। আর ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, ঘন ঘন সাবান দিয়ে হাত মুখ ধোবে। এই প্রত্যাশা রেখে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, দিনাজপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, বাজিতপুর কৃষকগঞ্জ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের বাংলাদেশ ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায় থেকে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের সরকার, গণতান্ত্রিক সরকার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, বিভিন্ন প্রকারের সরকার ব্যবস্থার কথা শুনেছ। আজ আমরা শুধু বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন এই অংশ থেকে গণতন্ত্রের ধারণা নিয়ে আমরা আজকে আলোচনার সূত্রপাত ঘটাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। আর এই দেশে গণতান্ত্রিক সরকার এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য সরকার ব্যবস্থায় হচ্ছে একমাত্র গণতান্ত্রিক সরকার। আর আমরা যে গণতন্ত্রের সংজ্ঞা দিতে যাই, গণতন্ত্রের সরকার সম্পর্কে যদি বলতে যাই তাহলে কি বলবো? এটা আমরা আমাদের মতো করে আমরা জানি, অর্থাৎ যে শাসন ব্যবস্থায় জনগণ অংশ নিতে পারে, মত প্রকাশ করতে পারে এবং জনগণের ধারা সরকার পরিচালিত হয়, জনগণই সরকার গঠন করে, জনগণই মত প্রকাশ করার সুযোগ পায়। এটাই হচ্ছে গণতন্ত্রের বাস্তবতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইটি নিয়ে অষ্টম অধ্যায় যদি খোলো, অর্থাৎ 117 পৃষ্ঠায়, তখন গণতন্ত্রের ধারণা এই বিষয়টা তোমাদের চোখের সামনে চলে আসবে। আর সেখানে দেখবে আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে সংজ্ঞাটা দেখো, একটু কি বোর্ডের দিকে দেখো, আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা কি আসছে। আব্রাহাম লিঙ্কন বলেছেন, গণতন্ত্র হল জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। আবারও পড়ছি, আব্রাহাম লিঙ্কন বলেন। আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? সেই আমেরিকার
প্রেসিডেন্ট ছিলেন এক সময়। এই জন্য আমরা বলছি আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি বলেছেন, গণতন্ত্রের সংজ্ঞায় বলেছেন, গণতন্ত্র হল জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। এটিকে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মতে গণতান্ত্রিক সরকারের সংজ্ঞা। আবার অধ্যাপক ভ্যাটেল বলেছেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই গণতন্ত্র। যেটা কি বলেছেন, যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই গণতন্ত্র। আসলে এই যে দুইজন যে সংজ্ঞা দিয়েছেন, আরো অনেকের সংজ্ঞা আছে, তো তোমরা এই দুটো সংজ্ঞা খুব ভালো করে আত্মস্থ করবে, কারণ এগুলো হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা, এটি সবসময় প্রয়োজন পড়বে, লাগবে। আর তোমরা যদি কখনো তোমাদের যারা সায়েন্সে আসো তাদের হয়তো এখানে এটা আছে, যারা আর্টসে আছে তাদের বইও আছে বিষয়টা। আর পরবর্তীতে যদি তোমরা চেস করো তখন দেখবা তোমার যে রাষ্ট্রবিজ্ঞান নিতে গেলে এই ধরনের সংজ্ঞাগুলো তোমাদের আসবে, বেশি আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সংজ্ঞাগুলোর মাঝে যথেষ্ট কিন্তু মিল আছে। এইখানে তুমি এর অর্থগুলো তুমি একটু বুঝো, আর এই সংজ্ঞাটার অর্থ যদি আমরা বুঝতে পাই, যথেষ্ট সাদৃশ্য তো অবশ্যই আছে। কারণ কি এখানেও যেখানে দেখা যাচ্ছে যে জনগণকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, এই সংজ্ঞাতেও সেই জনগণকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ এটাও জনগণের সরকার, এটাও জনগণের সরকার, অর্থাৎ দুটো সংজ্ঞা প্রায়, অর্থাৎ দুজনে ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন ভাষায় বলেছেন, কিন্তু বিষয় কিন্তু এক। অতএব আমরা বলতে পারি, কি বলতে পারি, যে শাসন ব্যবস্থা শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীবিত না দেখে রাষ্ট্রের সব জনসাধারণের উপর ন্যস্ত থাকে এবং জনগণই তাদের সরকার গঠন করে, তাই হচ্ছে গণতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তখন আমরা যা দেখলাম সেখানে কি দেখেছি, যে জনগণ দ্বারা যে সরকার গঠন করা হয়, যেমন আমরা বাংলাদেশে আমরা ভোট দিই, ভোট দেওয়া হচ্ছে গণতান্ত্রিক মৌলিক অধিকার। ভোটের মাধ্যমেই আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি। আমরা জনগণ, আমরা যারা আছি আমরা প্রতিনিধি নির্বাচন করি, যেমন জাতীয় সংসদ সদস্য আমরা ভোট দিয়ে নির্বাচিত করি এবং তারাই আমাদের প্রতিনিধি হিসেবে সংসদে কী করে, সংসদে তারা বিভিন্ন আইন কানুন সম্পর্কে তারাই সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে আইন কানুন তৈরিতে অংশ নেয়। অর্থাৎ যদি তাদের আইন কানুন আজকে আমাদের ভালো না লাগে, তাহলে আমরা পরবর্তীতে তাদেরকে আমরা কি করব, পরবর্তী যখন একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ আমাদের দেশে 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়, 5 বছরের জন্য সরকার ক্ষমতায় আসে, তাহলে পরবর্তী 5 বছর আমরা চিন্তা করবো, জনগণ আমরা তখন চিন্তা করি যে হ্যাঁ, আমরা আরেকজন ভালো ব্যক্তি, তারা প্রতিশ্রুতি দেয়, যারা মাঠে মঞ্চে প্রতিশ্রুতি দেয় যে এই করবো সেই করবো, সেইগুলো যদি যুক্তিসঙ্গত হয় আর তাদেরকে যদি আমরা নির্বাচন করি, তখন আমাদের যে ইচ্ছার যে প্রতিফলন সেটা কিন্তু এভাবে ঘটে এবং আমরা সেভাবেই ঘটিয়ে থাকি। আর আমাদের সেই বাংলাদেশের গণতন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, সেই জন্য আমরা তো প্রত্যক্ষদর্শী, আমরা প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছি, নির্বাচনে অংশ নিচ্ছি, সরকার গঠনে অংশ নিচ্ছি, তাহলে আমরা বুঝতেই পারি যে আসলে গণতন্ত্র বলতে কি বুঝায়। শিক্ষার্থী বন্ধুরা, সরকার ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। এটি কিন্তু একটা ঐতিহাসিক প্রক্রিয়া, সিস্টেম, এর ফল হচ্ছে গণতন্ত্র।
আর গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায় জানো? সেই প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। গ্রিসের রাজধানী কোথা? অ্যাথেন্স। আর সেই প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে সর্বপ্রথম গণতন্ত্র প্রচলিত হয়। সর্বপ্রথম কি গণতন্ত্র প্রচলিত হয়। তারপরে দেখো আরো কিছু বিষয় আছে। মধ্যযুগের ধর্ম এবং রাজার দ্বৈত শাসন, স্বৈরতান্ত্রিক শাসন ও সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেকটা সময় কেটে গেছে। অর্থাৎ অনেক অঞ্চল ধর্মভিত্তিক, যে ধর্মে সেই ধর্ম অনুসরণ করে সেই ধর্মের মধ্যেই কি করছে রাষ্ট্র পরিচিত হচ্ছে। কোথাও রাজতন্ত্র, কোথাও দ্বৈততন্ত্র, হ্যাঁ, আবার কোথাও সমাজতন্ত্র, কোথাও স্বৈরতন্ত্র, কোথাও একনায়কতন্ত্র ইত্যাদি শাসন ব্যবস্থা মধ্যযুগে অনেকটা সময় কেটে গেছে। তারপর আবার গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে। আর সেই গণতন্ত্রের পুনর্জন্ম কোথায় ঘটে? এই দীর্ঘকাল পরে ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে খ্রিস্টীয় সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে কি করে এই গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে। 1920 শতকে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন দেখা যায়। 19 এবং 20 শতকে পৃথিবীর বিভিন্ন দেশে সেই গণতন্ত্রের ব্যবস্থা লক্ষ্য করা যায়। অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে কাকে? ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়। আর এই অষ্টাদশ শতাব্দীতে এই গণতন্ত্রের উৎসমূল হিসাবে সেই ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়, যে ওইখান থেকেই আবার গণতন্ত্রের পুনর্জন্ম হয়েছে বা ঘটেছে। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে গণতন্ত্রের বিকাশ এতই সাফল্য লাভ করেছে যে আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। বর্তমানে যে সভ্যতাটা সেটা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। আবার এই গণতন্ত্রের প্রকারভেদ আছে। গণতন্ত্র হলো দুই প্রকারের। একটা হলো প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, আরেকটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। একটা হচ্ছে সরাসরি আমরা ভোট দিয়ে আমরা সরকার গঠন করি, যেমন আমরা জাতীয় সংসদ সদস্য, এটা আমরা সরাসরি এদেরকে আমরা তৈরি করি, এটা প্রত্যক্ষ। আবার পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক কেমন? যেমন আমরা ভোট দিয়ে মেম্বার তৈরি করি, মেম্বার গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার বা সদস্য। তারপরে তারা কি করে? একজন চেয়ারম্যান নির্বাচিত করে। আমরা চেয়ারম্যান কিন্তু সরাসরি নির্বাচন করি। আর পরোক্ষ বিষয়টা হচ্ছে যে আমরা মেম্বার নির্বাচন করব, আর মেম্বাররা কি করবে? ওই চেয়ারম্যান নিয়োগ করবে। চেয়ারম্যানরা পরে সংসদ সদস্য নির্বাচন করবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবে। এরপরে এইভাবে পর্যায়ক্রমে যে সরকার গঠন হয় সেগুলো পরোক্ষ। প্রত্যক্ষ হলো সরাসরি, আর পরোক্ষ হলো বাই। কেমন? আমরা একজনে তৈরি করলাম, সে আমার পক্ষে আরেকজনে তৈরি করলো, এটা হলো পরোক্ষ। অতএব প্রত্যক্ষ এবং পরোক্ষ এই বিষয়টা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে, বিষয়টা পরিষ্কার হয়েছে। এখন যে বিষয়টা আসছে আর সেই গণতন্ত্রের কিন্তু কিছু দোষ ত্রুটিও আছে। শিক্ষার্থী বন্ধুরা, দোষ ত্রুটি তো অবশ্যই আছে, দোষ এবং গুণ দুটোই আছে। এটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা নিয়ে আসবো। কারণ গণতন্ত্রের দোষ ত্রুটিটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতেই হয়। কারণ তোমরা জানো
যে এই অনেক সময় গণতন্ত্রের সরকারকে মূর্খের সরকারও বলা হয়, কারণ এই গণতন্ত্রে কোনো শিক্ষার বিচার করা হয় না। কী করা হয়? গণতন্ত্র মানুষ অর্থাৎ আমাদের সমাজের এক মানুষ এখনও 100% শিক্ষিত হয় নাই, যে কারণে আমরা শিক্ষিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত আমরা করতে পারি না। বিধান আমরা একজন অশিক্ষিত, একজন অল্প শিক্ষিত, যার বিবেক বুদ্ধি কম, সে তার প্রতিনিধি কীভাবে, তার একটা ভোটের যতটুকু ক্ষমতা, একজন শিক্ষিত মানুষের ভোটের ততটুকুই ক্ষমতা, ততটুকুই মূল্য। তাহলে একজন অশিক্ষিত মানুষ সে সঠিক চিন্তা ভাবনা করে যে ভালো একজন প্রতিনিধিত্ব নির্বাচন করবে, এমনটা কিন্তু গণতন্ত্রে বাধা। যে কোনো অনেক সময় বলা হয় গণতন্ত্র মূর্খের সরকার। যা হোক, গণতন্ত্রে আরও অনেক দুষ্টটি আছে, সেই দুষ্টটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো তোমরা কী করবে, নিয়মিত মনোযোগ সহকারে দেখবে। এই প্রত্যাশা রেখে আমি আজকে এই ক্লাসটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।